Thank you and welcome all again to my class. আমরা অ্যাভোগাড্রোর সূত্র নিয়ে আলোচনা শুরু করব। যে গ্যাসের উপর চাপ, উষ্ণতা, ভর দারুণভাবে প্রভাব বিস্তার করে। চাপ, উষ্ণতা, ভর এদের পরিবর্তনে গ্যাসের আয়তনের পরিবর্তন হয়। বিভিন্ন রকমের গ্যাস যদি নেওয়া যায়, মনে করি হাইড্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, কার্বন ডাই অক্সাইড গ্যাস, নাইট্রোজেন গ্যাস, বিভিন্ন রকমের গ্যাস নিলাম। এই বিভিন্ন রকম গ্যাসের বিভিন্ন রকম অণু রয়েছে, ছোট বড় অণু, বিভিন্ন ভরের অণু। তো বিভিন্ন রকম গ্যাসীয় পদার্থ নিয়ে যদি প্রত্যেককে একই উষ্ণতায় একই চাপে রাখা যায়, সমপরিমাণ আয়তন নেওয়া যায়, ছোট বড় যাই অণুর সাইজ হোক না কেন, প্রতিটা গ্যাসে সমান সংখ্যক অণু থাকবে। অর্থাৎ একই উষ্ণতায় একই চাপে সম আয়তনের সমস্ত গ্যাসে সমান সংখ্যক অণু থাকবে। যে কার্বন ডাই অক্সাইডের অণুগুলা বড় বড়, অক্সিজেনের অণুগুলা, হাইড্রোজেনের অণুগুলা ছোট ছোট, তাই কার্বন ডাই অক্সাইডের সম আয়তন যদি হাইড্রোজেন নিই, তাহলে হাইড্রোজেনে বেশি অণু ঢুকে থাকবে, যেহেতু অণুগুলো ছোট ছোট। সেরকম না, একই উষ্ণতায় একই চাপে সম আয়তন সকল গ্যাসেই সমান সংখ্যক অণু থাকবে। একই উষ্ণতায় নিতে হবে, একই চাপে নিতে হবে, সমান আয়তনের যে কোনো গ্যাস। অণুগুলো তো এমনি ছোট ছোট, কিন্তু 1 লিটার কার্বন ডাই অক্সাইডে যদি 5 কোটি অণু থাকে, 1 লিটার হাইড্রোজেনে একই চাপে একই উষ্ণতায় 1 লিটার হাইড্রোজেনে 5 কোটির একটা অণুও বেশি থাকবে না, সমান সংখ্যক অণু থাকবে। যদি একই উষ্ণতা হয়, একই চাপে হয়, একই আয়তন হয়। তো সেটা হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র। আমরা লিখব যে একই চাপে একই উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসে একই চাপে এবং একই উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসের সমান সংখ্যক অণু থাকে। যেমন একটা উদাহরণ দিয়েছি, x লিটার হাইড্রোজেন গ্যাস, x লিটার কার্বন ডাই অক্সাইড, x লিটার অক্সিজেন, x লিটার অন্য যে কোনো গ্যাস, বিভিন্ন রকম গ্যাস, প্রত্যেকের আয়তন সমান x লিটার। এরা যদি একই উষ্ণতায় একই চাপে নেওয়া যায়, একই উষ্ণতায় একই চাপে যদি হয়, তাহলে সম পরিমাণ সমস্ত গ্যাসে এর অণুগুলা দেখতে একই রকম নয়, ভরে একই রকম নয়, কিন্তু এখানেও সমান সংখ্যক অণু থাকবে, একটাও বেশি না, একটাও কম না। যদি চাপ উষ্ণতা সমান সমান হয়, আয়তন সমান সমান হয়, তাহলে বড় অণু হোক আর ছোট অণু হোক, হাতির মতন সাইজের হোক আর চুহার মতো সাইজের হোক, কথা মনে হয় না, বোঝার জন্য বলছি, সমান সংখ্যক অণু থাকবে একই উষ্ণতায় একই চাপে সমান আয়তনের যে কোনো গ্যাসে, কার্বন ডাই অক্সাইড হোক, হাইড্রোজেন হোক, নাইট্রোজেন হোক ইত্যাদি। তাই এখানে x লিটার হাইড্রোজেন যতগুলো অণু থাকবে, n সংখ্যক অণু ধরেছি, তাহলে x লিটার কার্বন ডাই অক্সাইড n সংখ্যক অণু থাকবে, x লিটার অক্সিজেন n সংখ্যক অণু থাকবে, x লিটার অন্য যে কোনো গ্যাস n সংখ্যক অণু থাকবে। যদি এদের আয়তন x লিটার মানে সমান হয় প্রত্যেকের আয়তন, চাপ এবং উষ্ণতা যদি প্রত্যেকের সমান হয়, তাহলে অণুর সংখ্যা সমান হবে।
একই উষ্ণতায় একই চাপে সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। এটা হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র। অর্থাৎ অণুর সংখ্যা বেশি তাহলে আয়তন বেশি হবে, অণুর সংখ্যা কম আয়তন কম হবে। আর সমান আয়তন হবে কখন? অণু যখন সমান সমান থাকবে, একই চাপে একই উষ্ণতায়। আমরা বয়েলের সূত্রে জানি উষ্ণতা স্থির, চাপের সঙ্গে আয়তন পরিবর্তন হয়। চার্লসের সূত্রে চাপ স্থির, চাপ স্থির, উষ্ণতার সঙ্গে গ্যাসের আয়তনের পরিবর্তন হয়। বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র উভয় সূত্রে গ্যাসের ভর স্থির থাকে, অনুসংখ্যা স্থির থাকে। কিন্তু অ্যাভোগাড্রোর সূত্রে চাপ স্থির, উষ্ণতা স্থির, গ্যাসের আয়তন অণুর উপর নির্ভর করে। সমান আয়তন হলে সমান অণু থাকবেই, উল্টো কথায় বেশি অণু থাকলে বেশি আয়তন হবে, কম অণু থাকলে কম আয়তন হবে। স্থির চাপে স্থির উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন অণু সংখ্যার সঙ্গে সমানুপাতিক। এটা অ্যাভোগাড্রোর সূত্রের ভিন্ন রূপ, একটা অন্য রূপ। অ্যাভোগাড্রোর একই উষ্ণতা একই চাপে না লিখে এটাকে অন্য রূপটাকে লিখতে হবে স্থির উষ্ণতা। স্থির উষ্ণতায় স্থির চাপে কোন গ্যাসের আয়তন ওই গ্যাসের অনুসংখ্যা ওই গ্যাসের অণু বা মোল সংখ্যার সঙ্গে সমানুপাতিক। স্থির চাপে স্থির উষ্ণতায় মানে নির্দিষ্ট চাপে নির্দিষ্ট উষ্ণতায় কোন গ্যাসের আয়তন ওই গ্যাসের অণু সংখ্যা বা মোল সংখ্যার সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ V proportional to M, যখন উষ্ণতা আর চাপ স্থির। যখন উষ্ণতা এবং চাপ স্থির, গ্যাসের আয়তন অণু সংখ্যার সঙ্গে সমানুপাতিক। এখান থেকে আমরা লিখতে পারি যে V = Km। অ্যাভোগাড্রোর সূত্রের গাণিতিক রূপ। উষ্ণতা এবং চাপ স্থির থাকলে V proportional to N, সমানুপাতিক সম্পর্ক V = Km। আমরা তিন রকম সূত্র পেলাম: বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং অ্যাভোগাড্রোর সূত্র। বয়েলের সূত্রে চাপের পরিবর্তন হয়, চার্লসের সূত্রে উষ্ণতার পরিবর্তন হয়, অ্যাভোগাড্রোর সূত্রে গ্যাসের ভরের পরিবর্তন হয়। এবার তিনটি সূত্রকেই সমন্বয় করা সম্ভব। তাহলে আমরা গ্যাসের আদর্শ সমীকরণটা পাবো। তাহলে গ্যাসের সমীকরণ যদি আমরা নির্ণয় করি তিনটা সূত্রকে কম্বাইন করে, ইতিমধ্যে আমরা বয়েলের সূত্র, চার্লসের সূত্রকে সমন্বয় করেছি, PV = KT সমীকরণ পেয়েছি। এবার আমরা
বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, তিনটা সূত্রকে কম্বাইন করব, খুব সহজ। ধরি কোন গ্যাসের ভর সমান n মোল, চাপ সমান p, আয়তন সমান v, পরম উষ্ণতা সমান t। গ্যাসের প্রত্যেকটা সূত্রে আমরা এখন পরম উষ্ণতাকে ব্যবহার করব, সেন্টিগ্রেড বা সেন্টিগ্রেড স্কেলকে ব্যবহার করব না, কারণ পরম উষ্ণতায় চার্লসের সূত্র একটা সহজ রূপ নিয়েছে, v প্রপোর্শনাল টু t। বয়েলের সূত্র অনুযায়ী কি পাই? v proportional to 1/p বয়েলের সূত্র বউ, উষ্ণতা স্থির, উষ্ণতা মানে T স্থির, যখন N এবং T স্থির তখন বয়েলের সূত্র। চার্লসের সূত্র অনুসারে V proportional to T চাচা, যখন N এবং P স্থির। লিখিয়ে দিই। অ্যাভোগাড্রোর সূত্র অনুসারে V proportional to N যখন T এবং P স্থির। অর্থাৎ যৌগিক ভেদে পাই V proportional to, আমরা জানি ডান দিকের গুলো গুণ করতে হয়, তাহলে পাচ্ছি NT/P। এখানে চাপ P পরিবর্তনশীল, এখানে T পরিবর্তনশীল, এখানে N পরিবর্তনশীল। তিনটা সূত্রকে যখন সমন্বয় করব, একত্রিত করব, সবাই পরিবর্তনশীল হবে, কেউ স্থির হবে না। তাই লিখতে হবে যখন NTP সবাই বা সবই পরিবর্তনশীল। তাহলে এখান থেকে আমরা সমীকরণ বানালে পাচ্ছি V = K NT/P। K একটি ধ্রুবক, K একটি ধ্রুবক যার মান নির্ভর করে NTPV এদের এককের উপর, K এর মান ধ্রুবকের মানটা নির্ভর করে। বা এখান থেকে পাচ্ছি আমি PV = NKT। প্রতি এক মোল গ্যাসের জন্য, প্রত্যেক মোল গ্যাসের জন্য K এর মানটা সমান, তখন K অক্ষরকে R দিয়ে প্রতিস্থাপন করা হয়। প্রতি এক মোল গ্যাসের জন্য K এর মান সর্বদাই সমান এবং একে R দিয়ে প্রতিস্থাপন করা হয়। প্রতি এক মোল গ্যাসের জন্য K এর মান সর্বদাই সমান
একে আর অক্ষর দ্বারা অতএব পিভি ইকুয়াল টু এনআরটি। এটি আদর্শ গ্যাস সমীকরণ। এই আর কে বলা হয় সর্বজনীন গ্যাস ধ্রুবক। আর কে কি বলা হয়? সর্বজনীন গ্যাস ধ্রুবক। আমরা আর এর একক নির্ণয় করব। এসআই পদ্ধতিতে এখান থেকে যদি আর এর মানটা আমরা নিয়ে আসি তাহলে আর ইকুয়াল টু হোয়াট? আর ইকুয়াল টু হচ্ছে পিভি বাই এনটি। তাহলে আর এর একক কি হবে? এদের একক সমান আর এর একক। পি এর একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। আয়তনের একক এসআই পদ্ধতিতে মিটার কিউব। আর এন গ্যাসের ভর বলতে মোল। আর উষ্ণতার একক এসআই পদ্ধতিতে কেলভিন। মিটার কিউব আর মিটার স্কোয়ার কাটাকাটি গিয়ে নিউটন মিটার, নিচে মোল আর কেলভিন। নিউটন বলের একক, মিটার সরণের একক। বল আর সরণ গুণ করলে কার্য হয়, যার এসআই একক হচ্ছে জুল। এইটা থেকে আসবে জুল। মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। যদি মান বলি এসআই পদ্ধতিতে আর এর মান, তাহলে হবে 8.314 জুল পার মোল পার কেলভিন। জুল পার মোল পার কেলভিন এসআই পদ্ধতিতে। আর সিজিএস পদ্ধতিতে আর এর মান, সিজিএস পদ্ধতিতে আর এর মান হচ্ছে 8.314 জুল মানে 10⁷ আর পার মোল পার কেলভিন। যেহেতু জুল ইকুয়াল টু 10⁷ আর্ক, তাই সিজিএস পদ্ধতিতে আর এর মান হচ্ছে 8.314 10⁷ আর্ক পার মোল পার কেলভিন। আর আরেকটা মান রয়েছে 0.0821 অ্যাটমসফিয়ার মোল পার কেলভিন। আরেকটা মান রয়েছে। লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন আর আরেকটি মান রয়েছে, সেটা মুখস্থ করতে হবে। আমরা পেলাম পিভি ইকুয়াল টু এনআরটি, বা লেখা যায় পিভি ইকুয়াল টু এন বলতে মোল সংখ্যা, গ্যাসের মোট ভর, আর মোলার ভর দিয়ে যদি ভাগ করি তাহলে মোল সংখ্যা পাবো।
মোলার ভর বা আণবিক ভর গ্রাম পার মোল। তাহলে গ্যাসের পরিমাণ যদি W হয়, মোলার ভর যদি M হয়, W/M মানে মোল সংখ্যা, তাই এর পরিবর্তে W/M লেখা যায়। M কে বলা হয় মোলার ভর বা আণবিক ভর। এখান থেকে MPV = WRT বা M = WRT/PV। এই সমীকরণটা মনে রাখতে হবে। M = WRT/PV। আদর্শ কথাটি বাস্তবে নেই বললেই চলে। সবকিছুর মধ্যে ভেজাল। যারা সব নিয়ম নীতি সমস্ত কিছু ভালো মতন মেনে চলে আদর্শ, মানে না বাস্তব। আদর্শ গ্যাস ঠিক সেরকম, যে সমস্ত গ্যাস বয়েলের সূত্র চার্লসের সূত্র মেনে চলে তারা আদর্শ গ্যাস, আর যে সমস্ত গ্যাস বয়েলের সূত্র চার্লসের সূত্র মেনে চলে না তারা বাস্তব গ্যাস। হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ইত্যাদি ইত্যাদি বাস্তব গ্যাস। বাস্তব গ্যাসগুলি উচ্চ উষ্ণতায় এবং নিম্ন চাপে আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। কেন? উচ্চ উষ্ণতায়, উষ্ণতা বাড়ালে গ্যাসগুলির গতিশক্তি বাড়ে, আন্তঃআণবিক ব্যবধান বাড়ে, চাপ কমিয়ে দিলে আরো স্বাধীন, অর্থাৎ গ্যাসগুলি আদর্শ গ্যাসের নিয়ে আচরণ করবে যখন উষ্ণতা অনেক বাড়িয়ে দেওয়া যাবে উচ্চ উষ্ণতায় এবং নিম্ন চাপে। তবুও দেখা যায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতি ঘটেছে। আদর্শ গ্যাসের থেকে বাস্তব গ্যাসগুলির ধর্মের কিছু পার্থক্য আছে। বাস্তব গ্যাসগুলি বয়েলের সূত্র চার্লসের সূত্র মেনে চলে না। তো বয়েলের সূত্র চার্লসের সূত্র বাস্তব গ্যাস মানেই না। তো বয়েলের সূত্রের দাম কিসের আর চার্লসের সূত্রের দাম কিসের, ভ্যালুই বা কিসের? কি জন্য বই স্থান পেয়েছে, কি জন্য আমরা বয়েলের সূত্র চার্লসের সূত্র মুখস্থ করব? বাস্তবে বয়েলের সূত্র চার্লসের সূত্রে যে আমরা গ্যাসের আয়তন বিবেচনা করি, গ্যাসের চাপ বিবেচনা করি, সেখানে কিছু ত্রুটি রয়ে গেছে, কিছু ভুল ভাবনা রয়ে গেছে। কি ভুল ভাবনা? লিখছি আমরা যে বাস্তব গ্যাসের আদর্শ গ্যাস থেকে বিচ্যুতির কারণ বাস্তব গ্যাসগুলা কেন আদর্শ গ্যাসের মতো হয় না, কেন বয়েলের সূত্র চার্লসের সূত্র মানে না? তার কারণ হচ্ছে আমাদের গ্যাসের যে ধর্মগুলি আমরা চিন্তা ভাবনা করেছি তার মধ্যে কিছু ত্রুটি ঢুকে আছে, কিছু ছোট ভুল ঢুকে আছে। যেমন গ্যাসের আয়তন জনিত ভুল। গ্যাসীয় পদার্থকে যে পাত্রে রাখা হয়, গ্যাসের আয়তন বলতে সেই পাত্রের আয়তনকে ধরা হয় ভি, এটাই আমরা বিবেচনা করেছি, কিন্তু বাস্তবে এটি ভুল। নগণ্য হলেও, অতি নগণ্য হলেও, বিন্দু ভর হলেও গ্যাসের কণাগুলির ভর আছে। হয়তো সেটা দশমিকের পর 0.0000000 দিয়ে অনেক পরে একটা 1 যদি হয়, নগণ্য যদি আয়তন হয়, তবু তো 0 না, তবু তো 0 না, নগণ্য হলেও তো কিছু আছে। তাই গ্যাসের আয়তন বলতে আবদ্ধ পাত্রের আয়তনকে ধরা, তার মধ্যে কিছু ত্রুটি থেকে যাওয়া। গ্যাসের প্রকৃত আয়তন বলতে মনে করলাম এরকম একটা পাত্র আছে, গ্যাসের 3টা অণু আছে, বোঝানোর জন্য বড় বড় এঁকেছি, আসলে অতি নগণ্য বিন্দু ভর। তাহলে গ্যাসের অণুগুলি বিচরণ জায়গা বা
গ্যাসের আয়তন কত? প্রত্যেকটা অণু সমস্ত আয়তন জুড়ে গতিশীল হতে পারে না। গ্যাসের পাত্রের যে মোট আয়তন, সেই আয়তন থেকে এদের নিজস্ব আয়তন বিয়োগ করলে সেই আয়তনে ঘোরাফেরা করতে পারবে অণুগুলি। এই অণুটা যখন ঘোরাফেরা করবে এর জায়গায় তো ঢুকতে পারবে না, এরা তো জায়গা দখল করে আছে। তাই গ্যাসের প্রকৃত আয়তন হলো পাত্রের আয়তনের চাইতে কম। অর্থাৎ এভাবে লেখা যায়, নগণ্য হলেও গ্যাসীয় অণুর অতি অল্প আয়তন রয়েছে, তাই আয়তন রয়েছে বা আয়তন আছে, তাই গ্যাসের আয়তন, তাই গ্যাসের প্রকৃত আয়তন পাত্রের আয়তনের তুলনায় কম। নগণ্য হলেও গ্যাসীয় অণুগুলার অতি অল্প আয়তন আছে, তাই গ্যাসের যে প্রকৃত আয়তন আমরা পাত্রের আয়তনকে ধরি সেটা ভুল। পাত্রের আয়তন থেকে গ্যাসের আয়তন বিয়োগ করে দিতে হবে। যদিও গ্যাসের আয়তন নগণ্য, অতি ক্ষুদ্র, অতি অল্প, তবুও বিয়োগ করতে হবে। যদি আমরা পাত্রের আয়তন ভি হয়, গ্যাসের আয়তন বি হয়, তাহলে ভি মাইনাস বি হচ্ছে প্রকৃত আয়তন। কিন্তু বয়লের সূত্রে, চার্লসের সূত্রে আমরা গ্যাসের আয়তন বলতে পাত্রের আয়তনকে ধরেছি, ভুল ধরেছি। সেজন্য বাস্তব গ্যাস বয়লের সূত্র, চার্লসের সূত্র পুরোপুরি মানে না। ঠিক সেরকম রয়েছে গ্যাসের চাপ। গ্যাসের চাপ জনিত ত্রুটি। গ্যাসের অণুগুলির আন্তরাণবিক ব্যবধান বেশি, আন্তরাণবিক আকর্ষণ বল নেই, গ্যাসীয় অণু গ্যাসীয় অণুকে আকর্ষণ করে না, এটা আমরা ধরে নিই বয়লের সূত্র, চার্লসের সূত্র তৈরি করার সময়। বাস্তবে নগণ্য হলেও, অতি সূক্ষ্ম হলেও, অতি অল্প হলেও গ্যাসীয় অণু গ্যাসীয় অণুর আন্তরাণবিক আকর্ষণ বল রয়েছে, নগণ্য, কিন্তু তবুও তো আছে অল্প হলেও। তাই একটা গ্যাসীয় অণু যখন আবদ্ধ পাত্রের দেওয়ালে আঘাত হানতে চায়, চাপ তৈরি করতে চায়, অন্য অণুগুলি পিছন থেকে টেনে রাখে। তাই যে চাপটা দেয় আসলে সেই চাপটা কম। প্রকৃত চাপ অনেক বেশি ছিল, চেপে টেনে ধরে রেখেছে, তাই প্রকৃত চাপটা পড়ছে না। তাই যে চাপ আমরা বিবেচনা করি বয়লের সূত্রে, চার্লসের সূত্রে, সেই চাপটা প্রকৃত চাপের চাইতে কম, প্রকৃত চাপ বেশি হবে। কারণ অণুগুলোর মধ্যে নগণ্য হলেও আন্তরাণবিক আকর্ষণ বল রয়েছে। তাই লিখতে হবে, নগণ্য হলেও গ্যাসীয় অণুর আকর্ষণ বল রয়েছে, তাই গ্যাসের প্রকৃত চাপ তুলনামূলক বেশি। নগণ্য হলেও গ্যাসীয় অণুর আন্তরাণবিক আকর্ষণ বল রয়েছে, তাই গ্যাসের প্রকৃত চাপ আসলে বেশি। যেটাকে আমরা পি ধরছি, আসলে সেটা হবে পি প্লাস এ, এর মানটা অতি নগণ্য। এই আয়তনজনিত ত্রুটি এবং গ্যাসের চাপজনিত ত্রুটির কারণে বাস্তব গ্যাসগুলি সম্পূর্ণরূপে বয়লের সূত্র, চার্লসের সূত্র মেনে চলে না। এই আয়তনজনিত ত্রুটি এবং চাপজনিত ত্রুটিকে যদি বিবেচনা করা যায়, তাহলে যে নতুন গ্যাসের সমীকরণ পাওয়া যায়, বিজ্ঞানী ভ্যান্ডারওয়ালস ইকুয়েশন যেটা বলছে, সেই ভ্যান্ডারওয়ালস ইকুয়েশনে দেখা যায় সমস্ত গ্যাস সেই সূত্র মেনে চলে। বাস্তব গ্যাসগুলি ভ্যান্ডারওয়ালসের ইকুয়েশন মেনে চলে যখন আমরা আয়তন এবং চাপকে বিবেচনা করি। গ্যাসের মোলার আয়তন 22.4 লিটার, মনে রাখতে হবে। এক মোল গ্যাসের আয়তন এসটিপিতে
22.4 লিটার বা 22,400 সিসি। গ্যাসের মোলার আয়তন এটা মনে রাখতে হবে। আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করব গ্যাস সম্পর্কিত, যে স্থির তাপমাত্রায় কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ও চাপ যথাক্রমে 750 ml এবং 80 সেমি Hg, ওই তাপমাত্রায় কত চাপে গ্যাসটির আয়তন হবে 1000 ml। গ্যাসটির উষ্ণতার পরিবর্তন হচ্ছে না, নির্দিষ্ট ভর থাকছে, আয়তন আর চাপের পরিবর্তন। চাপ যখন 80 সেমি অফ পারদ, 80 সেন্টিমিটার অফ মার্কারি, চাপ যখন 80 সেমি, আয়তন তখন 750। আয়তন এত হলে চাপ তখন কত? প্রত্যেকটা সূত্র, প্রত্যেকটা সমস্যা, বেশিরভাগ সমস্যা P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2 এই সমীকরণের সাহায্যেই হবে। কোন গাণিতিক সমস্যায় যদি স্থির তাপমাত্রা হয়, তাপমাত্রা যদি স্থির থাকে, তো এখান থেকে তাপমাত্রাটা মুছে দাও, মিশিয়ে দাও। যে ফর্মুলাটা পড়ে থাকবে স্থির তাপমাত্রায়, তাই তাপমাত্রাটা মুছে দিলেই যে ফর্মুলাটা পড়ে থাকবে সেটা দিয়েই এই অঙ্কটা হবে। যদি বলে স্থির চাপে, চাপটাকে মুছে দেব আমরা, যে ফর্মুলাটা বেঁচে থাকবে সেটা দিয়ে ওই অঙ্কটা হবে। প্রথমে যে চাপ, যে আয়তনের মান দেওয়া আছে, প্রথমে যে মানগুলো দেওয়া আছে তাদেরকে প্রাথমিক মান বলবো, এবং শেষে যে মানটা দেওয়া আছে তাকে চূড়ান্ত বা অন্তিম মান বলবো। এখানে দেওয়া আছে গ্যাসের প্রথমে চাপ ছিল 80 সেমি Hg, আয়তন ছিল 750 ml। তাই অঙ্কটা করার জন্য আমি ধরবো গ্যাসটির প্রাথমিক চাপ, প্রাথমিক চাপ বলতে প্রথমে চাপ P1, P1 ধরি আমরা জানি, তাহলে প্রাথমিক চাপ কত? 80 সেমি Hg, যা লেখা আছে তাই। প্রাথমিক আয়তন লিখিয়ে দিই, প্রাথমিক আয়তন কত দেওয়া আছে? প্রথম আয়তন, প্রথম লাইনে 750 মিলিলিটার ml। তাহলে 80 সেমি পারদের চাপে আয়তন ছিল 750 ml। P1 এর মান, V1 এর মান দেওয়া আছে। আমাদের বলছে ওই উষ্ণতায় মানে স্থির তাপমাত্রায় কত চাপে আয়তন এত হবে, চাপ কত হবে। তাই চূড়ান্ত চাপ P2 সমান কত এটা বার করতে হবে, আর চূড়ান্ত আয়তন বা অন্তিম বা চূড়ান্ত, চূড়ান্ত আয়তন অন্তিম আয়তন কি বলেছে? 1000 ml। T স্থির, অতএব P1 V1 ইকুয়াল টু P2 V2। এই সমীকরণটা বসাবো, কার মান বার করতে হবে? P2। অতএব P2 সমান P1 V1 বাই V2। মানগুলো যদি বসাই, P1 মানে 80, V1 মানে 750, V2 মানে 1000। দুটা শূন্য কাটলো, 5 15 75, 5 2 10, 2 4 8,
15×4 = 60। এটা সলভ করে সমাধান করে 60 উত্তর আসছে, P2 = 60। তাই গ্যাসের অঙ্কগুলি বিশেষ কোনো কঠিন নেই। প্রথমে যে মানগুলো দেওয়া থাকবে, চাপের হোক, আয়তন হোক, উষ্ণতার হোক, তাকে প্রাথমিক চাপ, প্রাথমিক উষ্ণতা, প্রাথমিক আয়তন বলে আমরা লিখে নেব। শেষে একটি মান বার করতে বলবে, বাকি মানগুলো দেওয়া থাকবে। যেমন এখানে চাপের মানটা বার করতে বলেছে, কখনো উষ্ণতার মান বার করতে বলবে, কখনো আয়তনের মান বার করতে বলবে। যেটা বার করতে বলবে সেটাকে প্রশ্নবোধক চিহ্ন লিখব, আর যেগুলো দেওয়া আছে সেগুলোর মান লিখব। মাথায় রাখতে হবে, এই সমস্ত অঙ্কগুলি যদি উষ্ণতার বিষয় থাকে তাহলে অবশ্যই কেলভিন স্কেলে কনভার্ট করে নিতে হবে। পরম স্কেল বা কেলভিন স্কেলে কনভার্ট করতে হবে। সেন্টিগ্রেড স্কেলে এই সমস্ত অঙ্ক হবে না। সেন্টিগ্রেডকে কেলভিনে কনভার্ট করে নিতে হবে। প্রয়োজনে কেলভিনের মান আসার পরে তাকে আবার সেন্টিগ্রেডে ব্যাক আসা যায় প্রয়োজন পড়লে। তো এটা হচ্ছে 60, চাপের মান হচ্ছে 60। 60 কি, যে মানটা এখানে যে ইউনিটে দেওয়া আছে, যে এককে, তাহলে সেটাই হবে। তাহলে উত্তর হচ্ছে 60 সেমি Hg চাপে ওই গ্যাসের আয়তন একশো ml হবে। আরো একটি গাণিতিক সমস্যা। 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 750 মিলিমিটার চাপে কোন একটা গ্যাসের আয়তন ছিল 1000 ঘনসেমি। তাপমাত্রা কত হলে 700 mm চাপে ওই গ্যাসের আয়তন 1400 ঘনসেমি হবে? চাপ, উষ্ণতা উভয়ই পরিবর্তন হচ্ছে, আয়তনও পরিবর্তন হচ্ছে। তাহলে আমরা প্রথম লাইনে যে বিষয়গুলি প্রথমে দেওয়া আছে, প্রাথমিক চাপ, প্রাথমিক উষ্ণতা, প্রাথমিক আয়তন, সেগুলো উল্লেখ করব। শেষে অন্তিম উষ্ণতা, অন্তিম চাপ, অন্তিম আয়তন সেগুলো উল্লেখ করব। যার মান দেওয়া নাই সেটাকে প্রশ্নবোধক চিহ্নতে লিখব। প্রাথমিক চাপ P1, প্রথমে চাপ কত দেওয়া আছে? এই লাইনটা পড়লেই পাবো আমরা 700 mm, 750 mm। প্রাথমিক উষ্ণতা কত দেওয়া আছে? 27 ডিগ্রি সেন্টিগ্রেড। বারবার বলছি, মনে রাখতে হবে যে সেন্টিগ্রেড বা সেলসিয়াস স্কেলে এই সূত্র প্রয়োগ হবে না, তাকে কেলভিনে বা পরম স্কেলে পাল্টাই নিতে হবে। তাই উষ্ণতা আছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, কেলভিনে পরিণত করলে আমরা জানি 273 যোগ করতে হয়। 273 যোগ করলে সেন্টিগ্রেডটা কেলভিনে কনভার্ট হয়ে যায়। তাই 27 ডিগ্রি সেন্টিগ্রেড কত কেলভিন? 273 যোগ মারো এর সঙ্গে। 273 যোগ করলে কেলভিনে চলে আসবে 3 × 10 0 300 কেলভিন। প্রাথমিক আয়তন কত ছিল? আয়তন ছিল 1000 ঘনসেমি। ঘনসেমি বলতে সেমি কিউব, ঘনসেমি লিখলেও হবে, সেমি কিউব লিখলেও হবে। গ্যাসটির প্রাথমিক এগুলা মান। আর অন্তিম চূড়ান্ত বা অন্তিম লেখা যায়, অন্তিম চাপ 2 ধরবো। অন্তিম চাপ P2, আয়তন অন্তিম V2, উষ্ণতা অন্তিম T2। তাই P2 এর মান কত দেওয়া আছে? 700 mm চাপ। অন্তিম
অন্তিম উষ্ণতা, সব কেলভিন স্কেলে, উষ্ণতা মানে কেলভিন স্কেল, কত বার করতে হবে কোন তাপমাত্রায়, তাই এটা প্রশ্নবোধক চিহ্ন। অন্তিম আয়তন, কত দেওয়া আছে 1400 ঘন সেমি হবে, তাই এখানে 1400। তাহলে আমরা গ্যাসের প্রথমে যে মানগুলো দেওয়া ছিল চাপ, উষ্ণতা, আয়তন সেগুলো লিখে নিয়েছি 1 দিয়ে, P1 V1 T1। আর শেষে যে চাপ, উষ্ণতা, আয়তনের গল্প বলছে অন্তিম বা চূড়ান্ত, তাকে P2 V2 T2 বলে আমরা উল্লেখ করেছি। যেটা বার করতে হবে তাকে প্রশ্নবোধক চিহ্ন। এবার এই P V T দিয়ে আমরা সূত্র জানি P1 V1 by T1 P2 V2 by T2 P1 V1 by T1 is equal to P2 V2 by T2। এই সূত্র ফেলবো, এখানে কেউ স্থির নয়, শুধু ভর স্থির, তাই P1 V1 by T1 is equal to P2 V2 by T2 প্রত্যেকটা অক্ষরে বহাল থাকবে। এটা লেখার পরে আমরা মিশিয়ে দেব। অতএব P1 V1 by T1 is equal to P2 V2 by T2। কোন অক্ষর বাদ যাবে না, কারণ প্রত্যেকেই পরিবর্তনশীল, কেউ স্থির নেই। আমাদের কার মান বার করতে হবে, উষ্ণতার মান, T2 এর মানটা বার করতে হবে। তাই যদি বজ্র গুণন করি P1 V1 T2 is equal to P2 V2 T1। তাহলে এখান থেকে T2 সমান কত, যেটা বার করতে হবে T2 এর মান, সেই T2 সমান কত আমরা উদ্ধার করলাম। T2 সমান হচ্ছে P2 V2 T1 by P1 V1। এবার মান বসাবো, মানগুলো আমার জানা আছে। P2 এর মান কত, P2 এর মান হচ্ছে 700, V2 এর মান কত 1400, T1 এর মান কত 300। যখন সমাধান করব এখানে আমরা একক ইউনিটগুলো লিখবো না কিছু, লাস্টে আবার একক লিখবো। P1 এর মান কত 750, V1 এর মান কত 1000। এরপরে সমাধান করলে 1 0 2 0 3 0 4 0 1 2 3 4 3 25 75 75 2 50 20 25 2 50 25 8 বা T2 is equal to 14 28 গুণ করো 4 8 32 4 2 8 28 2 9 392। উষ্ণতার মান চূড়ান্ত বা অন্তিম উষ্ণতার মান হলো 392 ডিগ্রি সেন্টিগ্রেড। অবশ্যই না, সব কেলভিনে, এই সমস্ত সূত্র মানে কেলভিনে উষ্ণতা। এবার যদি যেহেতু সেন্টিগ্রেডে ওরা প্রশ্নটা দিয়েছিল, তাই উত্তরটাও আমরা সেন্টিগ্রেডে কনভার্ট করে দেব। অতএব চূড়ান্ত উষ্ণতা (392 কেলভিন থেকে কত বিয়োগ করতে হবে 273, 273 বিয়োগ করলেই সেন্টিগ্রেডে চলে আসবে। 3 বললে 12, 9 হাতে 1 সাথে 8 হলো 9 1 119 ডিগ্রি সেন্টিগ্রেড। তাই চূড়ান্ত উষ্ণতা হচ্ছে 119 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে গ্যাসের যে কোনো সমস্যার প্রাথমিক মানগুলো আগে লিখে নেব, চূড়ান্ত বা অন্তিম মানগুলো নিচের দিকে লিখব। যে মানটা বার করতে বলবে তাকে প্রশ্নবোধক চিহ্ন দেব। শুধু মাথায় রাখবো যে সমস্ত কিছু পরম স্কেল বা কেলভিন স্কেলে উষ্ণতাকে রাখতে হবে। সেন্টিগ্রেড স্কেলে মান বসালে অঙ্ক, সমস্ত অঙ্ক গল্লা শূন্য পাওয়া যাবে, সব ভুল হয়ে যাবে।
তাই আমরা কেলভিন স্কেলে মানটাকে কনভার্ট করে নিয়ে অঙ্কটা করব। প্রয়োজনে আবার সেন্টিগ্রেডে ব্যাক নিয়ে আসব। কেন? যেহেতু সেন্টিগ্রেডে প্রশ্ন করেছে, তাই উত্তরটা সেন্টিগ্রেড দেওয়াটা ভদ্রতা। তাই আবার আমরা সেন্টিগ্রেড স্কেলে দিয়ে দেব। আর P1 V1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 V2 বাই T2, এটা হচ্ছে মূল সূত্র। যদি চাপ, উষ্ণতা, আয়তনের মধ্যে কেউ স্থির থাকে, তাকে সূত্র থেকে ভাগিয়ে দেব, সেটা বাদ দিয়ে সূত্রটাকে লিখব, তাহলে ওই অঙ্কটার জন্য ওই সূত্রই যথেষ্ট। যদি প্রত্যেকেই পরিবর্তনশীল হয়, প্রত্যেকে রেখে তারপরে আমরা অঙ্কটা করব।